হেই গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? আই গেস তোমরা ভালো আছো। তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে আয়শা পড়লাম। গল্পের নাম আমি শুধু চেয়েছি তোমায়, পার্ট 1 নিয়ে আয়শা পড়ছি। তো বেশি কথা না কইয়া শুরু করা যাক। সুইট ডেমন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালকে সূর্যোদয় হয়নি। চারিদিক কেমন গুমোট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর ফর্ক। পিচ ঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহুরে রাস্তায় ভেজা মাটির শোধা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকের সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশমাত্র নেই। ভীত হরিণীর মতো নীলরঙা জালজলে চোখের মণিদুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরেই নিবদ্ধ তার। এমন সময় হুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। ৮ মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছনোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতো ঢ্যাক ঢ্যাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দুচোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলকান্থের মতো চোখজোড়া বেয়ে একটা ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ও এপাশ থেকে একটু কাইকই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে, ঈশা, শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্তস্বরে জবাব দিল ঈশা, হ্যাঁ শুনছি, বল। ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটে ফোটা নেই। কথাবার্তা তো দূরের থাক, ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাসে অভ্যেস হয়ে গিয়েছে। তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাছে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান, বলছি যে সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ঢ্যাকঢ্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুচকাল ঈশানী। শব্দটা আজই বোধহয় প্রথম শুনল ও, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসল জিসানকে, শুধালো, সুইট ডেমন, সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার না তো? ঈশানীর বোকা বোকা কথায় নিঃশব্দে হাসল জিসান। মেয়েটা একটু বেশিই সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ও সবকিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা, তবুও কারোর কাছে নিজের দুর্বলতা, অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওই সব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ, আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুৎসিত। জিসানের কথা শেষ না হতেই বাস এসে থামল চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটেরিয়ার ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল, তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিসান। আমাকে এসব বলে লাভও নেই, কারণ আমার জীবনে ওসব সুইট ডেমন টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতেই বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফের দিকে দৃষ্টিপাত করে ও।
ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে আছে জিশান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া, আর বারবারই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ঈশানীর জামা কাপড়, চুল সবকিছু। তবুও যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ, হয়তো তাই জন্য। অন্যান্য সময় হলে হয়তো জিশানের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনোরূপ উত্তরই দিত না ঈশা, কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জিশান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী, জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহী না দেখাই, কোনোরূপ চেষ্টাই না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে? ঈশানীর এত যুক্তির নিচে চাপা পড়ে পিষে গেল জিশানের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলে ফেলল তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শুধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসব? জিশানের এ ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরের সত্তাটাকে টেনে হিঁচড়ে বের করতে চাইছে, এই বিষয়গুলো ভাবলেই মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে ওঠে এক অন্য ঈশানী, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ঈশানীর। খ্যাপাটে বাঘিনীর মতো তেতে ওঠে মেজাজখানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরিবিড়িয়ে উঠলেও বাইরের নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিশানের মুখের ওপরই কথা ছুঁড়ে মারে ঈশা। তোকে অনেকবার বলেছি জিশান, আমি ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগং শহরে গত 6 মাস ধরে একা একাই আছি, যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগারে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা। অতঃপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ালো রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণেই। তবুও বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা। কিন্তু বিধিবাম, ও যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির, সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করেই ঈশানীর শরীরের রাস্তায় জমে থাকা লিটারখানেক ময়লা পানি ছিটকে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল ঈশার। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধহয় এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম প্লাজো, ওড়না সব কিছুই নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেই ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জিশানের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীত হরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি, কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীতি সন্ত্রস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মণি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রেনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্ল্যাচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জিসানও অ্যাপ্রেন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র মিনিট 5 দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করছে ঈশানী। জিশান আগে থেকেই পার্ট টাইম করত, এখনও পার্ট টাইমই করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাঁচাল ছেলেটার বন্ধুত্ব যে কী করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জিসানের, ঈশানীর অবদান শূন্যের কোঠায়। আপনা আপনি মনের টান তৈরি না হলে সহজে কারো সাথে মিশতে পারে না ও, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সায় জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা।
ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জিসানও ধারে কাছে ঘেঁষতে পারেনি ওর। জিসান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষে ব্যক্তিটি হয়েও ঈশানীর কিছুতেই কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিসান ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য। যদিও এখনও অনেকটা রহস্য ভেদ করা বাকিই পড়ে আছে, তবে ঈশা যে জিসানকে নিজের বন্ধু তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেখানেই। মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভেতরে নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়েই ভয় হয় জিসানের, বড্ড ভয়। ট্যুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারের অভাব হয় না কোনো কালেই। তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারই কথা। ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিসান ঈশাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশুনো তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান, জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলব, তারপর তোর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জিসান বলেছিল, মোটেই না, আমি আছি তো তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকারবোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে, যেটা ঈশার একটুও পছন্দ নয়। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুত্বের বড্ড প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দু একটা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একঘেয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতেই চায় না, সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয়, সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে। ওই জন্যই হয়তো জিসানকে এখনও সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝে মনের দূরত্ব অসীম। জিসান অবশ্য এটা মনে করে না। জিসানের মতে ঈশা আমার বন্ধু, তার মানে ওর ওপর আমার অনেকটা অধিকার বোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতেই ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিসান এসে জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছেন। জিসানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয়া আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জিসানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয়া আন্টি তখন মুখের লালায় আঙুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, দুধে আলতা রাঙা ষাটবর্ধ এই জয়া আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়। অথচ গত 6 মাসে ঈশার সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার। কি করেই বা হবে? মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিনে একটা কথা বলে কিনা সন্দেহ, যার দরুন জয়া আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ারও কথা নয়। ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মন ভুলানো, কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারা কর্মচারী? নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহু আগেই কাজ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি। নিজের মোটা ফ্রেমের চশমার ওপর দিয়ে ভ্রু কুচকে খানিকটা বিরক্তিকর সুরে ঈশাকে শুধালেন,
কিছু বলবে? হ্যাঁ সূচক মাথায় নাড়ায় ঈশা। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলেন, বলে ফেলো। কয়েক দফা ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে ঈশা বলে ওঠে, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি, কক্সবাজার। জয়া আন্টি বুঝদারদের মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচে থমথমে হয়ে গেল ঈশার মুখ, তবু গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার পাছে জয়া আন্টি আরও কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে জিসান এসে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। জিসানের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিসান। ব্যাপারটা মোটেই পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারেন না তিনি, কারণ জিসান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিসানের আকুতি ভরা মুখের দিক থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বললেন, ঠিক আছে, যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে ঘাটটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ঈশা আর জিসান সেখান থেকে প্রস্থান করলে জিভ দিয়ে আঙুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করেন জয়া আন্টি। ঈশা ভেতরে চলে যায়। জিসান ওর পেছন পেছন যেতে যেতে শুধালো, হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো ও নিজেও জানে না। মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে, তাই যাচ্ছে। এর বাইরে তো কিছুই জানা নেই ওর। মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয়। ঈশা অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই। ওর ভাগ্য খারাপ বলেই তো ওপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেয়নি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করা ভালোবাসা সব ঈশাকেই উগরে দেবে, যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়া তছনছ করে দেবে। কিন্তু আফসোস, জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করা ভালোবাসা পায়নি ঈশা, কারণ ওর দুর্ভাগ্য, ওপরওয়ালা ওকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভেতরে ভেতরে মায়ের ওপর এক আকাশসম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অগত্যাই ওর জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল। জিসানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার, তবে জিসানকে উত্তর দেওয়ার কোনোরূপ প্রয়োজন বোধ করল না ও। উল্টো তেজ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জিসান। নিজের ভালোমন্দ নিজেই খেয়াল রাখতে পারি আমি, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর। আশ্চর্য, রেগে গেই কেন হঠাৎ? ঈশানী এপ্রেন খুলে নিজের টোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, জয়া আন্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর। তোর এসব অধিকার বোধ আমার বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত নয়। জিসান ভ্রু কুচকে কিছুটা বিরক্তির স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটিই পেতি না, তবু এভাবে বলছিস? হাতের ঘড়িটাতে এক ঝলক পরখ করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর। আরে ভাই, আমি তোকে করুণা কেন দেখাতে যাব? আজীব। তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার কড়া ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুঝড় থেমে যাওয়ার মতোই থেমে গেল জিসান। সত্যিই তো, কিসের এত অধিকার বোধ ওর? ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিছকই স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিসান? আদতে কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনও ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে জিসান। আর ঈশা, সে তো সেই কখন বেরিয়ে গিয়েছে ক্যাফে থেকে। কি রে, হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস যে? কোথাও যাচ্ছিস? নিঝুমের প্রশ্নে ঘাড় ঘোরালো ঈশা। দেখল পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিঝুম। তার ফাঁকেই কথাটা বলেছে মাত্র। নিঝুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খোলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফর্ট জোন হলো নিঝুম। মেয়েটা বেশ মেধাবী। চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারা দিন ভার্সিটি, টিউশন এই নিয়েই জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালোমন্দ খেয়াল রাখতে কখনোই ভোলে না সে। ঈশা নিঝুমের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই?
ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়েই ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিঝুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয়ের, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না। কি অদ্ভুত! অতপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম, হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ঈশা নিজের সিঙ্গল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিঝুম। তড়িঘড়ি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে ভেজার আছে, আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সংসেজে বসতে হবে। ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, ধুর, চিন্তা নেই, আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মণি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা, কিন্তু নিঝুম ওর পাথার তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না, তোকে এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজলে চোখ তোর, পুরাই হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথা মুড়ি দিয়ে শুতে শুতে নিঝুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে আবার কেউ প্রেমে পড়বে? হাস্যকর। নিঝুম কটমটিয়ে বলল, তুই একটু বেশিই জানিস, এই চোখ তোর আশীর্বাদ, বলে দিলাম আমি। ঈশানী টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে, তোকে আপডেট জানাবো, এখন প্লিজ ঘুমোতে দে।